এই যে সেই ইমেলটা, যে ইমেলের কথা, গোপন ইমেলের কথা আপনাদেরকে বলছিলাম, এই হচ্ছে সেই গোপন ইমেল, এবং সেটাই এই মুহূর্তে দেখাচ্ছি যে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা, 26শে মার্চ খিলাফত দিবস। দেখুন দাদা, এই যে এই ইমেলটা, আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম, যে ইমেলটা যারা করেছেন তাদের উদ্দেশ্যটা কি? বাংলাদেশকে সিরিয়া বানিয়ে ফেলা? একদম বাংলাদেশকে সিরিয়া বানিয়ে ফেলা, মানে মূল টার্গেটটা তাদের হচ্ছে যে বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র বানিয়ে একটা, মানে এখানে তো আসলে আমি বলবো না যে ইসলামী রাষ্ট্রের কথা আমি বলবো না, এই কারণে বলবো না, আপনি তাদের কথার ওয়ার্ডিং গুলো আপনি একটু লক্ষ্য করেন। নারীদেরকে বাসার বাইরে বের হতে দেবে না, তারপরে হচ্ছে যে যারা অন্য ধর্মের ব্যক্তিরা থাকবে, অর্থাৎ মুসলিম ধর্ম ছাড়া যারা থাকবে, এই যে আপনি কমলা রঙের যে কার্ডগুলো দেখছেন না নিচে দেখা যাচ্ছে, এগুলো আপনি যদি একটু দেখান, হ্যাঁ এই নিচের যেগুলো সেগুলো দেখেন, পাহাড়ে নির্গোষিত তাওহীদ ইসলামের ছায়াতলে আনা যাবে আর রাজি হবে না, তাদের সম্পত্তি খলিফার মালিকানা, তাদেরকে দেশ ছাড়া করা হবে। কোন দেশ ছাড়া করা হবে? অর্থাৎ আচ্ছা ধরা যাক যে বাংলাদেশে অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারপর হচ্ছে যে পাহাড়ে অনেক ধরনের উপজাতি রয়েছে, চাকমা, মারমা, মগ, মুরং, খাসিয়া, নানান ধরনের ভিন্ন জাতি রয়েছে, বিভিন্ন ধরনের জাতি রয়েছে। তো তারা যদি এই ধর্মভিত্তিক রাষ্ট্র না মানে, তাদেরকে দেশ ছাড়া করা হবে। এখন কোন দেশ ছাড়া করা হবে, কোথায় নিয়ে যাওয়া হবে, এদেরকে কি করা হবে, এই ধরনের কোনো কথা নাই। মানে সোজা কথা হচ্ছে মেরে ফেলা হবে, এখানে তাদেরকে থাকতে দেওয়া হবে না। তো আপনি যখন আপনি এই যে ইসলামী রাষ্ট্র, আমি মনে করি না যে ইসলামী রাষ্ট্র তাদের লক্ষ্য হচ্ছে একটা টেরোরিস্ট, একটা কান্ট্রিকে একটা টেরোরাইজ করে রাখা। আপনি একদম সঠিক কথা বলেছেন, সঠিক দেশটার নাম নিয়েছেন, যেটা হচ্ছে সিরিয়া। অর্থাৎ এখানে কোনো নীতি বা নৈতিকতার এখানে ধারা হচ্ছে না। এখানে এই রাষ্ট্রটাকে একটা ব্যর্থ রাষ্ট্র, এই রাষ্ট্রটাকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীর সামনে দেখানো, এইটা হচ্ছে মূল উদ্দেশ্য। আপনি ভাবতে পারেন যে এই যুগে এসে 2025 সালে এসে যখন মানুষ চাঁদে যাচ্ছে, মানে পাশের দেশের নাগরিকরা চাঁদ থেকে আপনার মঙ্গল গ্রহে যাচ্ছে, চাঁদে যাচ্ছে, যেখানে ভারতে আপনার মঙ্গল গ্রহে স্যাটেলাইট পাঠানো হচ্ছে। 2 দিন আগে আপনার চাঁদে পাঠালো। আমি অন্য দেশের উদাহরণ বাদই দিলাম, ঘর থেকে 2 পা পেরুলেই ভারত। তারা কি করছে? তারা সারা পৃথিবীতে টেকনোলজির আপনার সুবাতাস বইয়ে দিয়েছে। তাদের ছেলে মেয়েরা বাংলাদেশ, তারা সিরিয়াকে নকল করছে এবং দেশে খিলাফত প্রতিষ্ঠা করছে। আমি আপনাকে কম্পারিজনটা একটু বলছি যে এটা তো দেখার বিষয় আছে। পাশের দেশ ভারতের একজন সন্তান আপনার গুগলের প্রধান হচ্ছে, ফেসবুকের প্রধান হচ্ছে, পৃথিবীর বড় বড় টেক জায়ান্ট যারা আছে তাদের প্রধান হচ্ছে, সেখানে কাজ করছে। আর অথচ বাংলাদেশের কিছু সন্তানেরা, ইয়েস বাংলাদেশেরও অনেক সন্তানেরা আপনার নাসা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আছে, কিন্তু মূল জায়গাটা কি? ভারতে কি এই জিনিসটা আপনি কল্পনা করতে পারেন? কিংবা আমেরিকাতে কি আপনি এই জিনিসটা কল্পনা করতে পারেন? বা ইংল্যান্ডে? ভারতের উদাহরণ শুধু দিলে বলবে যে শুধু ভারতের উদাহরণ দেয়। আমি আর কি জাস্ট বললাম যে এই আধুনিক যুগে কেউ এইটা চিন্তা করতে পারে যে নারীদের পড়ালেখা না করিয়ে তাদের ঘরের ভিতরে ঢুকিয়ে রাখা হবে? দেখেন না এখানে কি লেখা আছে, ইসলামের প্রচার ও প্রসার হবে খিলাফতের রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। রাষ্ট্রীয়ভাবে ইসলাম যত দ্রুত প্রচার করা হবে, রাষ্ট্রের প্রথম কাজ এটার উপায় নিয়ে গবেষণা হওয়ার পাশাপাশি যারা সবচেয়ে বেশি শ্রম দেবে তাদের রাষ্ট্র পুরস্কৃত করবে। আমার কথা হচ্ছে যে বাংলাদেশে প্রায় 90% উপরে মুসলমান। যখন 90% উপরে মুসলমান একটা রাষ্ট্রে আপনি ইসলাম কায়েম করতে চান, তাহলে তো আপনার প্রশ্নই আসতে পারে, তাহলে যে সারা বাংলাদেশের মানুষ ইসলাম পালন করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, ধর্ম পালন করছে, তো তারা কি ইসলামকে কায়েম করেনি? এর মানে হচ্ছে যে বাংলাদেশে যারা শান্তিপ্রিয় মানুষ আছে তারা কিন্তু তাদের ধর্মগুলো পালন করে, তাদের মতো করে মসজিদে যাচ্ছে, পালন করছে, নামাজ পড়ছে। আপনি বাংলাদেশের গ্রামগুলোতে যদি আপনি যান, বাংলাদেশের সাধারণ মানুষদেরকে যদি দেখেন ইন্দিরাজি, দেখবেন সাধারণ মানুষ কিন্তু হিন্দু মুসলমান এই ব্যাপারটা নিয়ে ভাবে না একেবারেই। আপনি আমাদের গ্রাম অঞ্চলগুলোতে যাবেন, দেখবেন যে একজন হিন্দু, একজন মুসলমান, একজন খ্রিস্টান যে যার মতো কাজ করছে, বন্ধু বান্ধব। আমাদের স্কুল ডেইজে আমরা সব মিক্স ছিলাম একসাথে, এখানে কোনো প্রবলেম হয়নি। প্রবলেমগুলো তৈরি করছে হচ্ছে এই মৌলবাদী সংগঠনগুলো। কিন্তু ইন্টারেস্টিং যে জিনিসটা আপনার দেখার দরকার সেটা হচ্ছে যে তারা বলছে যে ইউনুস তাদেরকে প্রোটেক্ট করছে। দেখেন আপনার ইমেলের ভেতরে আছে যে ইউনুস আমাদেরকে ধরপাকড় করছে না ঠিকই, কিন্তু তাদেরকে সমর্থন দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। অর্থাৎ
ইউনূসের এই সময়টাতে, এই অবৈধ সময়টাতে তারা পরিষ্কার করে বলছে যে তারা সবচাইতে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে। এখন এই যে 5 তারিখে জঙ্গি হামলা হলো, এই যে 5 তারিখের 5ই অগাস্ট বা 5ই অগাস্টের আগে জুলাইতে জঙ্গি হামলাগুলো হলো, সেই হামলাগুলোতে আপনি লক্ষ্য করে দেখেন যে সেইখানে হিজবুত তাহরির যেই আপনার ইমতিয়াজ রেজা মনে হয় ছেলের নাম, বা সেলিম রেজা, তাদের প্রচার সম্পাদক বা সামথিং, যাকে কয়দিন আগে গ্রেফতার করা হয়েছে, সেই তথাকথিত গ্রেফতার, সে বলছে যে আমরা এই পুরো ঘটনার সময় আমরা রাস্তাতে ছিলাম, আমাদের ছেলে মেয়েরা ছিল এবং তারা অস্ত্র হাতে ছিল এবং তাদের আরো প্রস্তুতি রয়েছে। তাহলে আপনি তো একটা প্রশ্ন করতেই পারেন যে যারা এই জঙ্গি হামলার ভেতরে এত ভূমিকা রেখেছে, বিবিসির মতো একটা প্রতিষ্ঠানকে প্রকাশ্যে বলছে, তাদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিয়েছে? এই যে 7ই মার্চে তারা খেলাফতের ঘোষণা দিয়ে মিছিল ডেকেছিল, সেইখানে কি ব্যবস্থা নিয়েছে এই অবৈধ সরকার? তার মানে হচ্ছে যে আমাদের যে এই কনসেপ্ট গুলো আছে, যে আমাদের জাতীয় জীবনে প্রত্যয় গুলো আছে, যেমন 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস বা ভাষা দিবস, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, হ্যাঁ, মানে এগুলো এই যে সবটাই বাংলাদেশ 7ই থেকে মার্চ, এবার মুছে ফেলা হবে। কিন্তু দাদা এই যে 7ই মার্চ, হ্যাঁ, হ্যাঁ, এই যে এত কাণ্ড ঘটে যাচ্ছে, সেনাবাহিনী কোথাও আটকাচ্ছে না? কারণ এটা তো একটা গোটা দেশটাকে তো স্তব্ধ করে দেওয়া, এবং পরিণতি তাহলে সেই সিরিয়ার মতোই হবে। আমেরিকা তাহলে শেষ করে দেবে ঢাকাকে। দেখুন, আমরা কথায় কথায় একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, তাই তো? আমি যদি এই সার্বভৌমত্ব শব্দটাকে একটু ভাঙি বা একটু বোঝার চেষ্টা করি এই জায়গাতে, সার্বভৌমত্বটা কি? সার্বভৌমত্ব কি আপনার দেশের কোনো দেশকে কোনো বহিঃশত্রু আক্রমণ করলে তাকে রক্ষা করাটাই সার্বভৌমত্ব? দেশের ভেতরে থেকে যারা দেশকে ক্রমাগতভাবে অস্বীকার করছে, দেশের মুক্তিযুদ্ধকে, মুক্তবুদ্ধিকে, দেশের সংবিধানকে, আপনার আপনার বাইরের শত্রুর দরকার নেই তো। কেউ যদি বলে যে আমি এই সংবিধান মানি না, পুড়িয়ে দেব, আমি ক্যান্টনমেন্ট পুড়িয়ে দেব, আমি এই রাষ্ট্রকে ভেঙে দিব, 16ই ডিসেম্বর মানি না, এরকম প্রকাশ্যে, এই যে ব্যারিস্টার ফুয়াদ নামে এক লোক আছে, সে প্রকাশ্যে বলছে আমি 16ই ডিসেম্বর মানি না, আমি ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব, তারপরে সারমেয় বলে আপনার অভিহিত করছে সেনা প্রধানকে। এগুলো তো কমপ্লিটলি আমাদের আইন অনুযায়ী, অর্থাৎ আমাদের যে পেনাল কোডের 120, 123, 124, 122 এগুলো অনুযায়ী, বা 124 এর অনুযায়ী এগুলো রাষ্ট্রদ্রোহিতা। তো এগুলো তো আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত। এইটাকে সেনাবাহিনী প্রোটেক্ট করা তো তাদের ফার্স্ট জব। কিন্তু আমি এখন সেনাবাহিনীর নামে কিছু যখন বলবো, তখন এই জায়গাকে আপনার কাট করে এটা অনলাইনে ছেড়ে বলবে দেখুন নিঝুম মজুমদার সেনাবাহিনীর বিরুদ্ধে বলছে, নিঝুম মজুমদার এটা বলেছে।